ছাত্রদের আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা, আর এখন তার ঘাড়ে ঝুলছে যাবজ্জীবন কারাদণ্ড, নয়তো ফাঁসির খাড়া। এবার কি পালা বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের? হাসিনার মতোই পরিণতি হবে তার? উঠছে প্রশ্ন। কিন্তু কেন উঠছে এইসব প্রশ্ন? কারণ বিভিন্ন সূত্র বলছে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি হতে মরিয়া হয়ে উঠেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশের ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। এ মামলার সাক্ষ্য গ্রহণ 29 মার্চ। এদিকে জুলাই হত্যাকাণ্ডে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে আহত 2। দর্শক, যে ব্যাপারটার জন্য অপেক্ষা করছিলেন সম্ভবত অনেকেই, যে প্রফেসর ইউনূস সরকারের মেয়াদ শেষ হয়েছে এবং নতুন সরকার দায়িত্ব নিয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রফেসর ইউনূস সরকার কি করেছে সেই ব্যাপারগুলো এবং সেই থলের বিড়ালগুলো আস্তে আস্তে বের হয়ে আসবে। দিল্লি না ঢাকা, এইটা একটা ন্যারেটিভ ছিল, কিন্তু এই ন্যারেটিভের যারা উদ্যোক্তা জামাত ইসলাম বা অন্যান্য যেই এনসিপি আছে, তো দিন শেষে ভারতের সাথে ভালো সম্পর্ক জামাতও যেমন চায়, বিএনপিও তেমন চাইছে, আর আওয়ামী লীগ তো করছে। যেহেতু ভারত আমাদের একটা শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র, আপনি ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুদ্ধ করবেন, এই বংশং বক্কর কথাবার্তা আমরা যারা বলি, এগুলো হচ্ছে দালালিমূলক ধান্দাবাজি কথা ছাড়া আমার কাছে আর কিছু। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এবার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এটা কি বললো? দর্শক শ্রোতা, আওয়ামী লীগ নাকি আবার দেশে ফিরে আসতে যাচ্ছে। দর্শক শ্রোতা, তাহলে কি আওয়ামী লীগ দেশে ফিরে আসতে পারবে? কি হতে যাচ্ছে দর্শক? আওয়ামী লীগ যদি দেশে ফিরে আসে তাহলে বিএনপি ক্ষমতায় থাকবে? দর্শক, আজকের ভিডিও অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দৌড় সহকারে দেখে যাবেন, তাহলেই মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। সাবেক কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। এ মামলার সাক্ষ্য গ্রহণ 29 মার্চ। এদিকে জুলাই হত্যাকাণ্ডে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে আহত 2 জন। ডেন্টিস্টের পরামর্শ নাও, নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। জুলাই আন্দোলন যখন তুঙ্গে, তখন যাত্রাবাড়ি এলাকায় ঠিক কয়েক হাত দূর থেকে ইমাম হাসান তাইমকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। তাইমের বাবা পুলিশ কর্মকর্তা ময়নাল হাসান তখন তার ঊর্ধ্বতন কর্তাদের আকুতি করে বলেছিলেন, একজনকে মারতে আর কয়টি গুলি লাগে স্যার? রোববার তাইম হত্যায় 3টি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল 2। এতে আসামি হিসেবে আছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 জন। এদিন গ্রেফতার 2 আসামিকে হাজির করা হয় আদালতে। 9 আসামির অনুপস্থিতিতে আগামী 29 মার্চ থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। আমরা দেখতে পেয়েছি যে ইমাম হোসেন তাইমকে তার বন্ধু পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একজন পুলিশ কর্মকর্তা তাইমের খুব কাছে এসে বন্দুক টার্গেট করে তাকে বারবার গুলি করছে। এদিন ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে সারা দেশে কারফিউ জারি, 286টি মামলায় 4.5 লাখ ছাত্র জনতাকে হয়রানি সহ কয়েকটি অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম দিন সাক্ষ্য দেন 2 জন। উনি ওই ছাত্রদের ভেতরে ঢুকে পড়েছিলেন যেন পুলিশের গুলি না লাগে, কিন্তু যখনই উনি মিরপুর 10 নম্বরে এসে পৌঁছলেন, ঠিক তখন স্থানীয় আওয়ামী লীগের এবং পুলিশের ছোড়া একটি গুলি ওনার পায়ে লাগে এবং পরবর্তীতে ওনার পা কেটে ফেলতে হয়েছে। উনি আজকে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন। এছাড়া 2016 সালে ঢাকার কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 যুবককে হত্যায় শেখ হাসিনা সহ পলাতক 6 আসামিকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, যে ব্যাপারটার জন্য অপেক্ষা করছিলেন সম্ভবত অনেকেই, যে প্রফেসর ইউনূস সরকারের মেয়াদ শেষ হয়েছে এবং নতুন সরকার দায়িত্ব নিয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রফেসর ইউনূস সরকার কি করেছে সেই ব্যাপারগুলো এবং সেই থলের বিড়ালগুলো আস্তে আস্তে বের হয়ে আসবে। এবং সেই বের করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি হতে পারতেন, তিনি বর্তমানেও দায়িত্বে রয়েছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি তিনি ইউনূস সরকারের থলের বিড়াল ফাঁস করে দিয়েছেন।
দৈনিক কালের কণ্ঠের এক ইনক্লুসিভ সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার আজকের ছাপানো কালের কণ্ঠে আপনারা সবাই পড়তে পারবেন। প্রথম পাতায় পুরো হাফ পাতা লিড নিউজ করেছে তারা, পুরো 1 পৃষ্ঠারও বেশি এই সাক্ষাৎকারটা। এই সাক্ষাৎকারে মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর ইউনূসের সমস্ত অসাংবিধানিক কাজের ফিরিস্তি ফাঁস করে দিয়েছেন এবং তিনি বলেছেন প্রফেসর ইউনূস সরকার চলেছে পুরোটাই অসাংবিধানিক ওয়েতে, তারা সংবিধান মানতে চায়নি এবং অসাংবিধানিকভাবেই তারা রাষ্ট্রপতিকে উৎখাত করার চেষ্টা করেছে বারবার। তিনি এও বলেছেন, আমার জায়গায় অন্য কেউ হলে এই পরিস্থিতি মানসিকভাবে শক্ত থেকে মোকাবেলা করতে পারত কিনা সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ইন্টারেস্টিং ব্যাপারটা এখন টক অব দ্য কান্ট্রি গত ভোরবেলা থেকে, যখন কিনা কালের কণ্ঠের ছাপানো পত্রিকার পেপারের ভার্সন চলে এসেছে ওয়েবসাইটে, ঠিক তখন থেকেই এই ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। চলুন মোটা দাগে আমরা বোঝার চেষ্টা করি মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর ইউনূস সরকার, যে সরকার 1.5 বছর দায়িত্ব পালন করেছে, সেই সরকারের কি গোপন ব্যাপার ফাঁস করে দিলেন এবং কিভাবে রাষ্ট্রপতিকে উৎখাত করতে চাওয়া হয়েছিল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কালের কণ্ঠের ইনক্লুসিভ সাক্ষাৎকারের কথা। মহামান্য রাষ্ট্রপতির সাক্ষাৎকার প্রকাশ করছে কালের কণ্ঠ। আজকের ছাপা পত্রিকাতেই আপনারা সেটা পড়ে নিতে পারেন পুরোটা চাইলে। তাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল, কেমন আছেন মহামান্য? তিনি বলেছেন, সপ্তাহখানেক ধরে ভালো আছি। তার মানে এই 1 সপ্তাহের আগের দিন, সেই সময়টা অর্থাৎ তার আগের যে 1.5 বছর, সেই 1.5 বছর তিনি ভালো ছিলেন না। তিনি অকপটে স্বীকার করেছেন তাকে উৎখাত করার বহু নাটক তৈরি করা হয়েছে। বঙ্গভবনের সামনে বিভিন্ন ব্যানার সম্বলিত যে সকল আন্দোলন দানা বেঁধে উঠেছে, সেগুলো সব একই গ্রুপ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন ব্যানার তৈরি করে এখানে এসে একটা নাটক তৈরি করেছে এবং এই পুরো নাটকটা প্রফেসর ইউনূসের সাজানো নাটক এবং তারা তাদেরই লোক, একটা গোষ্ঠীর লোক। তিনি স্পষ্ট করে বলেছেন যে, একেবারে স্পেসিফিক তিনি বলেছেন যে একটা মেয়ে কাঁটাতারের বেড়া ওখানে লাফ দিতে গিয়ে পড়ে গিয়ে তারপরে নিজেই সাংবাদিকদের ডাকছে, আমাকে মারা হলো, আসেন ছবি তোলেন, মানে পুরোটাই নাটক মঞ্চস্থ করা হলো। তারপরে আর্মি সেখান থেকে তাকে তুলে আর্মির জিপে তুলে নিয়ে চলে গেল। এভাবে একেবারে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন বঙ্গভবনের চতুর্দিক থেকে বঙ্গভবনে আক্রমণের চেষ্টা করা হয়েছে। সেই সময় সেনাবাহিনী, 3 বাহিনী তারা যথেষ্ট প্রফেশনাল মোডে এই ব্যাপারটা মোকাবেলা করেছে এবং 3 বাহিনীর প্রশংসা করেছেন, 3 বাহিনীর প্রধানের প্রশংসা করেছেন। তারা বারবার বলেছেন যে স্যার, আমরা কোনোভাবেই অসাংবিধানিক কিছু হতে দেব না। রাষ্ট্রপতিকে উৎখাতের যে ব্যাপারগুলো ছিল, রাষ্ট্রপতিকে উৎখাতের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতার চেষ্টা করা হচ্ছিল। প্রফেসর ইউনূস চাচ্ছিলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সংখ্যাগরিষ্ঠ দল পক্ষে চলে আসে তাহলেই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে। নমস্কার, দুনিয়াদারিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। ছাত্রদের আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা, আর এখন তার ঘাড়ে ঝুলছে যাবজ্জীবন কারাদণ্ড, নয়তো ফাঁসির খাড়া। এবার কি পালা বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের? হাসিনার মতোই পরিণতি হবে তার? উঠছে প্রশ্ন। কিন্তু কেন উঠছে এইসব প্রশ্ন? কারণ বিভিন্ন সূত্র বলছে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি হতে মরিয়া হয়ে উঠেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তাই নাকি এবার তার টার্গেট সাহাবুদ্দিন। এসব তো গেল সূত্রের কথা। 2 2 4 করতে অসুবিধে কিন্তু হচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকদের। সব যদি ঠিকঠাক থাকে তাহলে 2026-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হবে। আর এখন যা হিসেব নিকেশ, তাতে আওয়ামী লীগ না থাকায় এখনো পর্যন্ত বিএনপিরই পাল্লাটা ভারী। ফলে সরকারের মাথা থেকে ইউনূসকে সরে যেতে হবে। আর এতে প্রবল চাপ বাড়বে কাদের? জামাতে ইসলামীর মতো মৌলবাদী দলগুলো। ফলে জামাতের নেতারা যেভাবে হাতের পুতুল করে ইউনূসের সাহায্যে সরকারে প্রভাব খাটাচ্ছে,
সেটি আর হবে না, উল্টে সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে, সমস্ত ষড়যন্ত্র ভেস্তে যাবে। তাই কোনোভাবেই ইউনূসকে কিন্তু সরকারের মাথা থেকে পুরোপুরি সরতে দিতে চাইছে না পাকিস্তানপন্থী জামাত। 2024-এর জুলাইয়ে ছাত্র আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ, যা ক্রমেই রক্তাক্ত আকার নিয়েছিল। তখন আওয়ামী লীগের অভিযোগ কি ছিল? জামাতের মদতেই ছাত্ররা এতটা হিংসাত্মক হয়ে উঠেছে। আন্দোলন থামানোর বহু চেষ্টা করেছিলেন হাসিনা, কিন্তু গদি তিনি বাঁচাতে পারেননি। 5ই আগস্ট শেষে দেশ ছাড়তে হয়েছিল, পতন হয়েছিল আওয়ামী লীগ সরকারের। 8ই আগস্ট ইউনূস শপথ নিলেন, তারপরই সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে বসতে দেখা যায় জামাতের নেতাদের। এরপরই ঘন ঘন ইউনূসের বাসভবন যমুনায় দেখা গিয়েছে এই জামাতের প্রতিনিধিদের। প্রকাশ্যে এসেছে দুপক্ষের দহরম মহরম। আর এই সবের মাঝখানেই কিন্তু হাসিনার ইস্তফাপত্র নিয়ে হয়েছে বিস্তর জলঘোলা। গত বছরের অগস্টেই হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেছিলেন মা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। সংবিধান মতে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। জয়ের সেই দাবি আরও একবার উস্কে যায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মন্তব্যে। গত বছরের অক্টোবর মাসে তিনি সাফ জানিয়ে দেন তার কাছে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত কোনো তথ্য বা প্রমাণ, নথি কিচ্ছু নেই। তার কাছে হাসিনার ইস্তফাপত্র নেই। এরপর ইউনূস সরকারের চক্ষুশূল হয়ে ওঠেন এই সাহাবুদ্দিন। এমনিতেই হাসিনার আমলের রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছিলেন সাহাবুদ্দিন, সেই নিয়ে তো একটা চাপা ক্ষোভ ইউনূস সরকারের ছিলই। এরপর আগুনে ঘি কখন পড়ল? সাহাবুদ্দিনের এই মন্তব্যে, যা মোটেই ভালোভাবে নেয়নি ছাত্ররাও। সকলে মিলে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তুলেছিলেন। বিক্ষোভের আগুন জ্বলেছিল রাষ্ট্রপতি ভবনের সামনে, কিন্তু সে যাত্রায় কোনোভাবে বেঁচে গিয়েছিলেন, রক্ষা পেয়ে গিয়েছিলেন সাহাবুদ্দিন। কিন্তু এবার একাধিক সূত্র দাবি করছে ইউনূস নাকি এক প্রকার সাহাবুদ্দিনকে রাজি করিয়ে ফেলেছেন পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য। আর এটা যদি হয় তাহলে তো ইউনূসের রাস্তা একেবারে সাফ। ক্ষমতার লোভে এতদিন গদি আঁকড়ে পড়েছিলেন তিনি। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে গিয়েছেন দিনের পর দিন, মাসের পর মাস। কিন্তু এবার ভোটের প্রস্তুতি শুরু হতেই সরকারে থাকার অন্য একটা পরিকল্পনা করে ফেলেছেন ইউনূস। আর নিজেদের স্বার্থেই এই কাজে তাকে সাহায্য করবে খালেদা জিয়ার বিএনপি, ছাত্রদের এনসিপি। আর এবার প্রশ্ন, ইউনূস এতটা মরিয়া কেন সরকারে থাকার জন্য? হাসিনা জামানায় ইউনূসকে শ্রম আইন লঙ্ঘনের দায় 6 মাসের কারাদণ্ড দিয়েছিল বাংলাদেশের একটি আদালত, কিন্তু আপিলের শর্তে তিনি জামিন পান। এছাড়া তার নাম জড়ায় বাংলাদেশের গ্রামীণ টেলিকম আর্থিক দুর্নীতিতে, কিন্তু অন্তর্বর্তী সরকারের মাথা হতেই এই সব মামলা থেকে তাকে অব্যাহতি দেয় বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। ফলে সরকার থেকে নিজের পিঠ বাঁচানোর এমন সুযোগ কি কেউ ছাড়তে চায়? আর ক্ষমতা ধরে রেখে জামাতও নিজের রাস্তা পরিষ্কার রাখতে চাইছে। জাতীয় নির্বাচনকে পাখির চোখ করেছে জামাত। হাসিনা সরকারের পতনের পর প্রায় 15.5 বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরেছে ইসলামপন্থী জামাত। ভোটের ময়দানে নামতেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। এতদিন সাধারণ মানুষের ভোট দানের মাধ্যমে বাংলাদেশের মসনদে বিএনপি বসেছে, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল বসেছে, কিন্তু জামাত তো মৌলবাদী সংগঠন। নির্বাচনী লড়াই করলেও খুব বেশি আসন তারা জিততে পারেনি। হাসিনার আমলে খুব বেশি প্রভাবও বিস্তার করতে পারেনি জামাত। কিন্তু বাংলাদেশের রাজনীতি 360 ডিগ্রি ঘুরে গেছে। জামাতের উপর থেকে তৎকালীন হাসিনা সরকারের জারি করা নিষেধাজ্ঞা তুলে দিয়েছে ইউনূসের এই সরকার। জেল থেকে মুক্তি পেয়েছে একাধিক জঙ্গি নেতাও, যার মধ্যে আল কায়দার শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নেতা জসিমউদ্দিন রহমানি অন্যতম। বিভিন্ন মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছে রাজাকাররা। তাই অনেকেই বলেন পরোক্ষভাবে অন্তর্বর্তী সরকারকে কোথাও গিয়ে জামাতি বোধহয় চালনা করছে। বিশ্লেষকরা বলছেন ইউনূসের যেহেতু নিজের কোনো রাজনৈতিক দল নেই, তাই জামাতের ইশারায় চলা ছাড়া তার কাছে আর কোনো উপায়ও নেই। একবার যখন তিনি ক্ষমতার স্বাদ পেয়ে গিয়েছেন, তাই এবার ইউনূসের চোখ কোথায় পড়েছে? রাষ্ট্রপতির গদিতে। আর এই গভীর ষড়যন্ত্রের শিকার হচ্ছেন সাহাবুদ্দিন। ফলে তার ভাগ্যে কি আছে এখন সেটাই দেখায়। ইউনূস কি রাষ্ট্রপতি হবেন সেটাও সময় বলবে। ইউনূস কি সত্যি সাহাবুদ্দিনকে রাজি করিয়ে ফেলেছেন পদত্যাগ করার জন্য সেটাও সময় বলবে। ইউনূস কি ক্ষমতালোভী রাষ্ট্রপতি হয়ে সেটা কি আরো একবার প্রমাণ করবেন ইউনূস? সালাম আলাইকুম। দিল্লি না ঢাকা, এইটা একটা ন্যারেটিভ ছিল, কিন্তু এই ন্যারেটিভের যারা উদ্যোক্তা জামাত ইসলাম বা অন্যান্য যেই এনসিপি আছে, তো দিন শেষে ভারতের সাথে ভালো সম্পর্ক জামাতও যেমন চায়, বিএনপিও তেমন চাইছে, আর আওয়ামী লীগ তো করছে। যেহেতু ভারত আমাদের একটা শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র, আপনি ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুদ্ধ করবেন, এই বংশং বকরচক্কর কথাবার্তা আমরা যারা বলি, এগুলো হচ্ছে দালালিমূলক ধান্দাবাজি কথা ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় যে পাবলিককে একটু উস্কাইয়া ধরনের একটা অ্যাডভান্টেজ দেওয়া। কারণ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করলে বাংলাদেশ। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।